তো এখন যেটা আমরা করব সেটা এই চ্যাপ্টারের লাস্ট টপিক, সেটা হচ্ছে যে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি মানে আণবিক, মলিকুলার মানে আণবিক কক্ষক তত্ত্ব। আণবিক কক্ষক তত্ত্ব। তো যদি তুমি নামটা পড়ো তো, নামটা একবার পড়ো জোরে। থিওরিটার নামটা আগে বোঝার চেষ্টা আণবিক করো। আণবিক কক্ষক আণবিক থিওরি। কক্ষক তত্ত্ব। তো এর আগে অরবিটাল বা কক্ষক কোথায় পড়েছি? এর আগে অনেক পড়েছি জায়গায়। পরমাণুতে পড়েছি, পরমাণু মানে অ্যাটমে পড়েছি, তাই না? হুম। মানে অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে একটা অ্যাটমের ক্ষেত্রে তোমার বিভিন্ন ধরনের কোয়ান্টাম নাম্বার হয়। একটা মুখ্য কোয়ান্টাম নাম্বার হয় এন, যেটা 1 2 3 করে হয়, এভাবে করে। তারপরে এর সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার হয় এল, যেটা 0 থেকে 1 2 করে n-1 অবধি হয়। তারপরে প্রত্যেকটা এল ভ্যালুর জন্য এম এল হয়, -L থেকে +L অবধি, তাই না? তারপরে একটা স্পিনের জন্য হয় +12 হয় আর -12 হয়। এ তো কি আওয়াজ করছে এবার? ফ্যান। তো মনে হচ্ছে হেলিকপ্টার চলছে। তো এটা যা আমরা পড়েছিলাম এইগুলো কোয়ান্টাম সংখ্যা আর এই সমস্ত দিয়ে, তারপরে আমরা দেখেছিলাম যে যদি হাইড্রোজেনের ক্ষেত্রে যেখানে একটা ইলেকট্রন আছে, তো সেখানে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যেটা ছিল -2m, হ্যাঁ, কি ছিল, গ্রেড স্কোয়ার সাই প্লাস ভি ইজ ইকুয়াল টু ই, এরকম একটা ছিল। তো এটা সলভ করলে আমরা একটা ওয়েভ ফাংশন পেয়েছিলাম, মানে এখানে সাই এখানেও আছে, এখানেও সাই আছে, সলভ করলে এই সাইটা পেয়েছিলাম। তো আমি বলেছিলাম এটার একটা রেডিয়াল পার্ট হয়, একটা হচ্ছে পার্ট হয় থিটা, থিটা আর এটা হচ্ছে ফাই হয়, তিনটা পোর্শন হয়। তার মধ্যে রেডিয়ালটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর 1s এর জন্য কি ধরনের কক্ষ হয় আমরা সবগুলো দেখেছিলাম, তাই না? 1s এর জন্য এরকম হয়, নোডে পড়েছিলাম, নোডাল মানে নোড পড়েছিলাম যেখানে ক্রস করছিল, চেঞ্জ হচ্ছিল, তো ওগুলো নোট ফোট সব পড়েছিলাম পরমাণুতে। এবার এখানে যে থিওরিটার কথা বলা হচ্ছে সেটা দেখো, সেটা অরবিটাল থিওরি তো এটাও, কিন্তু এটা পারমাণবিক কক্ষক তত্ত্ব না, এটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব। আণবিক অণু, যেমন ধরো এটা হাইড্রোজেনের ক্ষেত্রে নয়, তাহলে এটা কিসের জন্য? এটা হচ্ছে H2 এর জন্য, বোঝা গেছে? বা এটা কার্বনের জন্য না, এটা কার জন্য তাহলে? CO2 এর জন্য। CO2টা একটা তোমার অণু, হাইড্রোজেনটা একটা অণু, O2 একটা অণু, তো বা নাইট্রোজেন বলো N2, এগুলো অণু, তা এগুলোর জন্য অরবিটাল থিওরিটা এটা হচ্ছে, বোঝা গেছে? এর মানে ব্যাপারটা কি তাহলে? ব্যাপারটা হচ্ছে যে আমরা তো একটা অ্যাটমের ক্ষেত্রে পড়েছি, তাই না? হাইড্রোজেনের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করেছি, সলভ করে ওখানে ওয়েভ ফাংশনগুলো পেয়েছিলাম, তো দেখেছিলাম যে কীরকম ইলেকট্রনের ডেন্সিটিটা, মানে এখানে সাইটা কি দিচ্ছিল? সাইটা দিচ্ছিল যে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, মানে ওর সম্ভাবনা, ঘনত্বের যে বন্টনটা ওটার সম্ভাবনা দিচ্ছিল সাই স্কোয়ারটা, যেটা মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিচ্ছিল সাইটা, ঠিক আছে? কিন্তু এটা তো অ্যাটমের ক্ষেত্রে, তো মলিকিউলের ক্ষেত্রে বা অণুর ক্ষেত্রে সেটা কি হবে তাহলে? ঠিক আছে, তো আমরা যেমন অ্যাটমের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখেছিলাম, ঠিক আছে, অ্যাটমের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখেছিলাম, তারপর ওটাকে সলভ করে বিভিন্ন ওয়েভ ফাংশনগুলো পেয়েছিলাম, তো সেরকম আমরা একটা
অণুর ক্ষেত্রেও মানে H2 এর ক্ষেত্রেও শ্রোডিঞ্জার ইকুয়েশন লিখতে পারবো, ঠিক আছে, মানে একটা ওয়েভ ইকুয়েশন লিখতে পারবো, তারপরে ওটাকে সলভ করতে পারবো, সলভ করে আমরা ওয়েভ ফাংশনগুলো বের করতে পারবো, তারপরে ওর কক্ষকগুলোও বের করতে পারবো, মানে কোয়ান্টাম নাম্বার আসবে এখানেও, তাহলে কক্ষকগুলো বের করতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে না যে এখানে যদি একটা অণুর ক্ষেত্রে করতে যাও এই জিনিসটা, তো এত ডিফিকাল্ট হয়ে যায় যে এটা নিয়েই তোমাকে তাহলে রিসার্চ করতে হবে, 1 বছর খাটতে হবে। তো এই জন্য করা কি হয় যে এটাকে মানে অণুর জন্য শ্রোডিঞ্জার ইকুয়েশনটা তোমার সলভ করতে করে না, কারণ এটা অনেক ডিফিকাল্ট প্রসেস হয়ে যাচ্ছে। তো তাহলে কিভাবে, তাহলে অণুর জন্য কিভাবে করব? তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেশন নিই, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি ভ্যালু আসলে হবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা একটা পরমাণুর ক্ষেত্রে যে শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করেছিলাম, ঠিক আছে, শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে যে পরমাণুগুলির জন্য যে আমরা ওয়েভ ফাংশনগুলো পেয়েছিলাম, ঠিক আছে, এখানে ওগুলোর আমরা কি নিব, লিনিয়ার কম্বিনেশন নিব। কি নিব? লিনিয়ার কম্বিনেশন। লিনিয়ার কম্বিনেশন মানে কি, রৈখিক সমন্বয় নিব, রৈখিক সমন্বয়, লিনিয়ার কম্বিনেশন। বা রৈখিক সমন্বয়, এটার মানে কি তাহলে হলো? এই যে লিনিয়ার কম্বিনেশন বা রৈখিক সমন্বয় মানে কি, দেখো লিনিয়ার মানে কি, লিনিয়ার মানে হচ্ছে যার পাওয়ারটা ওয়ান, পাওয়ারটা হচ্ছে ওয়ান হতে হবে। রৈখিক মানে ওটাই জানি না আমরা, যে পাওয়ারটা কত হয়, যে ঘাত, যেটা ঘাত বলছি, তো ঘাতটা কত হয়, ওয়ান হতে হয়। যেমন ধরো আমি যদি বলি ax+b y, তাহলে এটা একটা লিনিয়ার কম্বিনেশন হলো কি হলো না? কারণ ভেরিয়েবলগুলোর পাওয়ার ওয়ান ওয়ান করে আছে, তাহলে এটা একটা রৈখিক সমন্বয় হলো। বোঝা গেছে? সেটা আমরা মাইনাসও নিতে পারি, কিন্তু লিনিয়ার কম্বিনেশন মানে যার পাওয়ারটা হচ্ছে ওয়ান হতে হবে। তো এইবার ওটাকে তুমি যোগ বিয়োগ আকারে লিখতে পারো। বোঝা গেছে? ঠিক আছে। তো আমরা হুম, এখানে মলিকুলার অরবিটাল থিওরিতে কিছু পয়েন্ট পড়বো, ওগুলো বুঝতে হবে। তাহলে মলিকুলার লিনিয়ার কম্বিনেশনটা বোঝা গেছে তো, এই কারণ এটা কাজে লাগবে এখানে। তাহলে মলিকুলার অরবিটাল থিওরি, বা যেটাকে আমরা বলছি আণবিক কক্ষক তত্ত্ব, তো এই জিনিসটা কি? তো দেখো, সব থেকে প্রথম কথা হচ্ছে যে এটা তো 1 নম্বর অণুগুলোর কথা বলা হচ্ছে, তাই না? তাহলে অণু মানে ওখানে একটার বেশি পরমাণু আছে, দুটা তিনটা চারটা যাই থাকুক না কেন। তো এর মানে যখন একাধিক পরমাণু, ঠিক আছে, যখন একাধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করবে, কি গঠন করবে, অণু গঠন করবে, তাহলে এর পরমাণুগুলোর যে কক্ষক ছিল না, এর যে কক্ষকগুলো ছিল 1s 2s এগুলো, তাহলে এর কক্ষকগুলো যে ছিল, এর কক্ষকগুলোর অস্তিত্ব থাকবে না তখন, অস্তিত্ব থাকবে না। তাহলে কি কক্ষক থাকবেই না? অ্যান্সার হচ্ছে এই পরমাণুটার কক্ষকের অস্তিত্ব থাকবে না। তাহলে কি হবে, যে অণুটার একটা নতুন ধরনের কক্ষক তৈরি হবে, ঠিক আছে, অণুটার নতুন ধরনের কক্ষক তৈরি হবে, মানে এর নতুন ধরনের কক্ষক তৈরি হবে। তাহলে সেই কক্ষকগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে বলবো আণবিক কক্ষক, আণবিক কক্ষক। আমরা এক্সাম্পল দেখবো একটু পরে, তাহলে বুঝতে পারবে আরো। বা মলিকুলার অরবিটাল বলবো, ঠিক আছে।
এর মানে এর মানে এই যে কক্ষকগুলো ছিল, তাহলে এই কক্ষকগুলো কি ধরনের ছিল? এগুলো ছিল পারমাণবিক কক্ষক, তাই না? এখানে তাহলে এখানে কি হচ্ছে, এগুলো পারমাণবিক কক্ষকগুলো আর থাকছে না, এগুলোই মিলে তৈরি কি হয়ে যাচ্ছে? আণবিক কক্ষক। ঠিক আছে, তাহলে পারমাণবিক কক্ষকগুলো মিলে যখন অণু তৈরি হচ্ছে, তো পারমাণবিক কক্ষকগুলো মিলে কি তৈরি করছে? আণবিক কক্ষক। বোঝা গেছে? হুম। আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে যে এই যে কক্ষগুলো যে মিলন হবে, মানে পারমাণবিক কক্ষগুলো মিলন হবে, যে আণবিক কক্ষক যে গঠন করবে, তাহলে কি যে কেউ যে কারোর সাথে মিলনও হতে পারবে? তো অ্যান্সার হচ্ছে না। যাদের শক্তিটা প্রায় কাছাকাছি, ঠিক আছে, বা শক্তিটা সমান হতে হবে বা কাছাকাছি হতে হবে, তারা খালি মিলন হতে পারবে। মানে শক্তিটা সমান হবে বা প্রায় সমান হতে হবে। যেমন 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 ধরো আমি যদি 1s নিই একটা, তাহলে 1s এর শক্তি কম, 2s এর শক্তি বেশি, তাই না? তাহলে একটা পরমাণুর 1s কক্ষকটা অন্য একটা পরমাণুর 1s এর সাথে মিলন হতে পারবে। মানে এটা একটা পরমাণু 1sটা অন্য পরমাণুর 1s এর সাথে মিলন হয়ে, ঠিক আছে, একটা নতুন কক্ষক দিবে, যেটা আণবিক কক্ষক হবে। মানে এটা মিলন হতে পারবে আর কি। কিন্তু যেহেতু 1s আর 2s এর শক্তির পার্থক্য রয়েছে, তো 1s আর 2s এর মধ্যে কিন্তু এই মিলনটা হবে না। আর মিলনটা হবে না, তো এরা কিন্তু আণবিক কক্ষক দিবে না। তাহলে এক নাম্বার পয়েন্ট কি বললাম, যে একাধিক পরমাণু যুক্ত হয়ে যখন অণু গঠন করে, তখন নতুন কক্ষক তৈরি করে, যেগুলোকে আণবিক কক্ষক বলছি। আর এই আণবিক কক্ষকগুলো পারমাণবিক কক্ষকগুলো মিলিত হয়ে তৈরি হয়। ঠিক আছে, কিন্তু পারমাণবিক কক্ষক কি যে কোনো পারমাণবিক কক্ষক যে কোনো পারমাণবিক কক্ষকের সাথে মিলিত হতে পারবে? তো অ্যান্সার হচ্ছে নো। সেই সমস্ত কক্ষগুলোই মিলন হবে যাদের শক্তি প্রায় সমান আছে। যেমন 1s এর সাথে 1s হবে, 2s এর সাথে 2s হবে, কারণ এদের শক্তি সেম আছে। কিন্তু 1s এর সাথে 2s এর মিলন হবে না। বোঝা গেছে? হুম। আচ্ছা, তো ঠিক আছে, এবার এটা 2 নম্বর পয়েন্ট হলো। তো 3 নম্বর পয়েন্ট বলছে কি, যে এই যে আণবিক কক্ষকটা তৈরি হলো, তাহলে এটা তো পারমাণবিক কক্ষকগুলো মিলন হয়ে তৈরি হয়েছে আণবিক কক্ষকটা। তো এটা কার অধীনে থাকবে? এই পারমাণবিক কক্ষকগুলোর যে কোনো একটার অধীনে থাকবে কি, না পুরো অণুটার অধীনে থাকবে? তো অ্যান্সার হচ্ছে যে পুরো অণুটার অধিকারেই থাকবে, কোনো নির্দিষ্ট পার্টিকুলার কোনো পরমাণুর অধিকারে থাকবে না। বোঝা গেছে? মানে এর মানে এই পরমাণুটাতে যতগুলো, এই এই অণুটাতে য- এই অণুটাতে যতগুলো পরমাণু আছে, সেই পরমাণুর নিউক্লিয়াসগুলো একসাথে মিলে একটা নতুন নিউক্লিয়াস রূপে কাজ করবে। ঠিক আছে, যেটাকে বহু কেন্দ্রিক নিউক্লিয়াস বলছি। আর ওর অধীনে ওই কক্ষকগুলো থাকবে, আণবিক কক্ষকগুলো। ঠিক আছে, আচ্ছা, এবার পয়েন্ট হচ্ছে যে সাপোজ ধরো এখানে 1s আর 1sটা মিলন হলো, ঠিক আছে, 1sটা আর 1sটার মিলন হয়ে একটা কোনো ধরো আণবিক কক্ষক দিল, আণবিক কক্ষক দিচ্ছে ধরো। তো কোশ্চেন হচ্ছে যে এখানে দুটা কক্ষক মিলন হয়েছে, তাই না? দুটা কক্ষক মিলন হয়েছে, দুটাই 1s 1s, তাহলে কটা আণবিক কক্ষক দিবে? কোশ্চেনটা বোঝা গেছে কি? দুটা কক্ষক মিললে কটা আণবিক কক্ষক দিবে? একটা দিবে না দুটা দিবে না বেশি দিবে? তো এটার জন্য মনে রাখবে যে যতগুলো আণবিক কক্ষক মিলন হবে ততগুলোই আণবিক কক্ষক দিবে। তাহলে এখানে একটা আর দুইটা, দুইটা মিলন হয়েছে, এর মানে আণবিক কক্ষকও দুইটাই দিবে। তিনটা মিলন হলে তিনটা দিত। বোঝা গেছে? যদি n সংখ্যক পারমাণবিক হুম। কক্ষক মিলন হয়,
তাহলে সর্বদা n সংখ্যক আণবিক কক্ষক গঠিত হবে। ঠিক আছে, তাহলে আমরা n সংখ্যক নিয়ে আলোচনা করব না, আমরা দুটা নিয়ে আলোচনা করব। তো আমি ফোর্থ পয়েন্টে কি বলছি, ফোর্থ পয়েন্টে বলছি যে যতগুলো তোমার পারমাণবিক কক্ষক যুক্ত হবে, মিলন হবে, ধরো 1s আর 1s যুক্ত হলো, তাহলে কতগুলো আণবিক কক্ষক দিবে? তাহলে এখানে দুটো আছে না, একটা দুইটা, তাহলে দুইটাই আণবিক কক্ষক দিবে। কিভাবে কিভাবে দিবে? তার কারণ হচ্ছে যে এইগুলো পারমাণবিক কক্ষকগুলো এগুলো রৈখিক সমন্বয়ে যুক্ত হয়, বুঝতে পেরেছো? রৈখিক সমন্বয়ে যুক্ত হয়। রৈখিক সমন্বয় বা লিনিয়ার কম্বিনেশন হয়। তো লিনিয়ার কম্বিনেশন মানে কি? লিনিয়ার কম্বিনেশন মানে হচ্ছে, যেমন সাপোজ ধরো 1s এর করেসপন্ডিং যে অপেক্ষকটা সেটা ধরো psi 1, ঠিক আছে, আর এই 1s এর অপেক্ষকটা যেটা সাপোজ ধরো সেটা psi 2, তাহলে এরা লিনিয়ার কম্বিনেশনে যুক্ত হবে। তাহলে লিনিয়ার কম্বিনেশন কিভাবে যুক্ত হবে? একটা psi 1 প্লাস psi 2 হতে পারে, এটা একটা লিনিয়ার কম্বিনেশন হলো। তাহলে এটা একটা আণবিক কক্ষক হলো, ঠিক আছে, এটা একটা আণবিক কক্ষক হলো, ধরো ফাই বলে দিলাম, phi 1। আর একটা কি হতে পারে? মাইনাসও তো হতে পারে, psi 1 মাইনাস psi 2 হতে পারে, তাহলে এটাও একটা আণবিক কক্ষক, তো এটাকে বলছি phi 2। বোঝা গেছে? তো লিনিয়ার কম্বিনেশনে হলে প্লাস মাইনাস দুটোই নেওয়া যাবে। তো এই জন্য তাহলে এখানে দেখো দুটো 1s যুক্ত হয়েছিল, তাহলে দুটো 1s যুক্ত হয়ে দুটো আণবিক কক্ষকও দিয়েছে, phi 1 আর phi 2। এর মানে এটা কি পয়েন্ট বোঝা গেছে? যতগুলো পারমাণবিক কক্ষক মিলন হবে ততগুলোই আণবিক কক্ষক দিবে। ঠিক আছে, এর মানে যতগুলো পারমাণবিক কক্ষক মিলন হবে ততগুলো আণবিক কক্ষক দিবে। যদি 10টা ও পারমাণবিক কক্ষক মিলন হয় তাহলে কটা আণবিক কক্ষক দিবে? 10টা পারমাণবিক কক্ষকের মিলন হলে কটা আণবিক কক্ষক দিবে? বলো। 10টা পারমাণবিক কক্ষকের মিলন হলে আণবিক কক্ষক কটা দিবে? কি হয়, ঘুমিয়ে গেলে নাকি? না, ঘুমায়নি। তো শুনতে পাচ্ছ না আওয়াজ কি? পাচ্ছি। তো কটা দিবে? এর মানে ক্লাসে কোনো ধ্যান নেই। আমি ততক্ষণ ধরে চিল্লাই যাচ্ছি যে যতগুলো পারমাণবিক কক্ষক মিলন হবে অতগুলো আণবিক কক্ষক দিবে, তাহলে 10টা মিলন হলে 10টাই দিবে। কিভাবে দিবে ওটা ছাড়ো না, কিন্তু এনটা মিলন হলে এনটাই দিবে। কিন্তু আমি ভাবছি যে পাঁচটা, মানে পাঁচটা আর পাঁচটা নাকি, তাহলে 10টা যদি হয় তাহলে তো 20টা হয়ে যাচ্ছে, তাহলে পাঁচটা পাঁচটা করে 10টা হচ্ছে, ওইটা বলছি। আরে টোটাল 10টা বলছি, 10টা। টোটাল তাহলে, তাহলে তো 20টা হবে তাহলে। 20টা কেন হবে? টোটাল 10টা যদি হয় তাহলে 10টাই দিবে। এখানে টোটাল কটা আছে? দুটা, তো দুটাই দিয়েছে না, 20টা কেন হবে? ও, আমি দুটায়। ভাবলাম পাঁচটা পাঁচটা করে, আমি ভাবছি। তো পাঁচটা পাঁচটা করে ভাবো না, তো 10টা হলো টোটাল, তো 10টাই দিবে। মানে দুইটা কোন, মানে কনফিউজ ছিলাম। ভাবলাম যে পাঁচটা, পাঁচটা পাঁচটা করে 10টা, না 10টা 10টা করে 20টা। আমি তো 10টা টোটাল বলছি। হুম, বুঝছি। ঠিক আছে, তাহলে 20টা যদি পারমাণবিক কক্ষক মিলন হয় তাহলে কটা আণবিক কক্ষক দিবে? 20টাই। 20টাই দিবে। ঠিক আছে, তাহলে এটা একটা পয়েন্ট হলো। আচ্ছা, এবার এখানে দুটার ক্ষেত্রে তো দুটা দিয়েছে, তো একটা দেখো প্লাসের জন্য দিয়েছে আর একটা দিয়েছে মাইনাসের জন্য। ঠিক আছে, তো প্লাসের জন্য যে কক্ষকটা দেয়,
ঠিক আছে, ওটাকে আমরা বলি বন্ডিং মলিকুলার অরবিটাল। কি বলি? বন্ডিং মলিকিউলার অরবিটাল। অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল। বাংলা টার্মটা বেশি কঠিন আরো, মানে এটাকে বলি আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল। বাংলাতে কি? বাংলাতে বলছে অনুবন্ধী, অনুবন্ধী, অনুবন্ধী। ঠিক আছে, অনুবন্ধী আণবিক কক্ষক। মলিকুলার অরবিটাল মানে আণবিক কক্ষক, ঠিক আছে, কিন্তু বন্ডিং মানে অনুবন্ধী বলছে। আচ্ছা, প্লাসটা যদি বন্ডিং হয় তো বিএমও আর কি, বিএমডব্লিউ নয়, এটা বিএমও। ঠিক আছে, বন্ডিং মলিকুলার অরবিটাল। তো প্লাসটা হচ্ছে বিএমও, তো মাইনাসটাকে কি বলবো? এবিএমও, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক আছে, মাইনাসটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, মনে থাকবে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, বা এ বিএমও বলে দিচ্ছি, এটা আমি মনে রাখার জন্য খালি। তাহলে এটা বিএমও, এরপরে আমি বিএমও লিখবো, মানে প্লাসটা মনে রাখা উচিত, আর এ বিএমও অ্যান্টি মানে মাইনাসটা, বোঝা গেছে? আর এটাকে বাংলাতে কি বলে? ওকে। বাংলাতে অনুবন্ধী, এটা অনুবন্ধী, আর এটা হচ্ছে অনুবন্ধী। বাহ, এরকম অনুবন্ধী আণবিক কক্ষক। বোঝা গেছে? একটা হচ্ছে হুম। অনুবন্ধী আর একটা হচ্ছে অনুবন্ধী। অণু। আচ্ছা, আচ্ছা, এটা হলো। তারপরে তারপরের পয়েন্ট হচ্ছে যে যেমন আমরা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যখন প্রবেশ করিয়েছিলাম, তো সর্বনিম্ন শক্তি স্তর থেকে সর্বোচ্চ শক্তি স্তরে প্রবেশ করিয়েছিলাম না? যেমন 1s, 2s, 2p, 3s, 3p, তারপরে 4s আসছিল 3d পরে, কারণ শক্তিটা আমরা দেখেছিলাম আউবাউ প্রিন্সিপাল অনুযায়ী, তাই না? আউবাউ নীতি। হ্যাঁ। তো এটা পরমাণুর ক্ষেত্রে আমরা পড়েছিলাম। তো এখানেও মলিকুলার অরবিটাল থিওরিতে বলছে যে এখানেও তোমার সর্বনিম্ন শক্তিতে আগে ইলেকট্রনগুলো প্রবেশ করবে, তারপরে ধীরে ধীরে বেশি শক্তি সম্পন্ন কক্ষগুলোতে প্রবেশ করবে। বোঝা গেছে? মানে সর্বনিম্ন আণবিক কক্ষকে আগে প্রবেশ করবে, তারপরে ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন আণবিক কক্ষে প্রবেশ করবে। এখানে বোঝা গেছে? মানে লো এনার্জি টু হাই। হাই এনার্জি মলিকুলার অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। বোঝা গেছে? মানে এটা সেম আগেরটার মতনই, আবহাওয়া প্রিন্সিপালের মতন। আচ্ছা, তারপরে এখানে একটা কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকবে? যেমন ওখানে পরমাণুতে একটা কক্ষকে কতগুলো ইলেকট্রন ছিল, যেমন যদি বলি px, তাহলে px এ কটা ইলেকট্রন ছিল, বা যদি বলি 1s, তাহলে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারছিল? দুটা না? একটা আপ হুম। একটা ডাউন। তো এখানেও এখানেও একটা আণবিক কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। আর এই দুটো ইলেকট্রনের স্পিন কি সেম হবে? স্পিনটা আলাদা হবে, ওখানেও আলাদা ছিল, মানে একটা যদি এইভাবে ঘুরে তাহলে অন্যটা কি ঘুরবে? এইভাবে ঘুরবে।
মানে একটা যদি আপ হয় তাহলে অন্যটা কি হবে, ডাউন হবে। প্লাস হাফ হলে মাইনাস হাফ হবে একটা। এটা কি ছিল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ছিল, পাউলির অপবর্জন নীতি ছিল। তাহলে এটাও এখানেও মেনে চলবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওখানে আমরা একটা হুন্ডের সূত্র পড়েছিলাম। হুন্ডের সূত্রটা কি ছিল, যে এইভাবে ধরো পি, যদি উপকক্ষটা দেখি তাহলে ওখানে তিনটা কক্ষক আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে ফুল হবে ততক্ষণ পি আর হবে না, এটা পড়েছিলাম না? মানে যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ জোড়ায় থাকতে পারবে না ইলেকট্রনগুলো। তো এখানেও 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 এই নীতিটা মেনে চলবে, মানে এখানেও হুন্ডের সূত্রটা মেনে চলবে, হুন্ডের সূত্র মেনে চলবে। কিন্তু এখানে পরমাণুর ক্ষেত্রে পি এক্স, পি ওয়াই, পি জেড বলছিলাম, তো এখানে কক্ষকগুলোর নাম আলাদা হবে, এখানে অন্য কক্ষক পাবো। তাহলে ওই কক্ষকগুলো কি পাবো, ওই কক্ষকগুলো কি পাবো, তাহলে আমি বলছি ওই কক্ষগুলো কি পাবো, একটু পরে আসছি। ঠিক আছে। কিন্তু এই যে জিনিসটা হলো সাই ওয়ান প্লাস সাই টু আর সাই ওয়ান মাইনাস সাই টু, এইগুলো ফাই ওয়ান আর ফাই টু বলছি, এগুলো কি দিচ্ছে, এগুলো মলিকিউলার অরবাইটাল দিচ্ছে, তাই না? মলিকুলার অরবাইটালের তোমার ওয়েভ ফাংশনটা দিচ্ছে। বোঝা গেছে? তো এইভাবে যে যোগ করছি, এইভাবে যে যোগ করছি, তাহলে এটা লিনিয়ার কম্বিনেশন আকারে যোগ করছি না, রৈখিক সমন্বয়ে যোগ করছি না, পাওয়ারটা ওয়ান নিয়ে। ইয়েস। হুম। তাহলে এই পদ্ধতিটাকে কি বলবো, আমরা বলবো এল সি এ ও। এল সি এ ওর ফুল ফর্ম কি? তাহলে এল সি মানে লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার কম্বিনেশন। কম্বিনেশন। এও মানে কি, অফ, লিনিয়ার কম্বিনেশন অফ। এও মানে অ্যাটমিক অরবিটাল, এগুলো অ্যাটমিক না, পারমাণবিক কক্ষক এগুলো না, এই জন্য এগুলো লিনিয়ার কম্বিনেশন নিচ্ছ। তাহলে এই জন্য এটাকে বলছি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। বোঝা গেছে? আর তুমি পাচ্ছ কি, পাচ্ছ মলিকুলার অরবিটাল এমও, তাই না? হুম। তো আমি এই পুরো জিনিসটাকে এইভাবে কি লিখতে পারবো না, এল সি এ ও এমও, মানে এই পদ্ধতিটাকে আমি এল সি এ ও এমও বলতে পারি। কেন? কারণ এখানে আমি করছি কি, এখানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা আমরা সলভ করছি না, মানে আগে বলেছিলাম এখানে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন আমরা সলভ করছি না, পরমাণুর ক্ষেত্রে সলভ করেছিলাম। তো সেখান থেকে যে ওয়েভ ফাংশনগুলো পেয়েছি সেগুলোরই আমরা এখানে কি করছি, খালি লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি। ঠিক আছে, সেগুলোরই কি করছি, লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি। কার? অ্যাটমিক অরবিটালগুলোর। কেন? টু গেট মলিকুলার অরবিটাল। তো এই জন্য আমরা এটাকে বলছি কি এলসিএও হাইফেন এমও, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, আর এমও মানে হচ্ছে মলিকুলার অরবিটাল, টু গেট মলিকুলার অরবিটাল, এইভাবে করে। তাহলে এই পুরো প্রসেসটা, তাহলে লিনিয়ার কম্বিনেশন এলসিএও জিনিসটা বোঝা গেছে? দিছে মোটামুটি। ঠিক আছে। মোটামুটি মানে মোটামুটি কেন বোঝা যায়, ফুল বোঝা যাওয়া উচিত। আর এই লিনিয়ার কম্বিনেশন মানে এর পাওয়ার, ওয়েভ ফাংশনগুলোর পাওয়ারটা ওয়ান ওয়ান করে যোগ করছো। এখানে বলেছিলাম না, তো কোথায় গেল আবার লিনিয়ার তো আবার কম্বিনেশন? তো টুই হয়ে যাবে। হ্যাঁ, না, কিছু না। পাওয়ার টু কেন হবে, তুমি সাই ওয়ান প্লাস সাই টু করলে পাওয়ার, এটা গুণ না তো, এটা যোগ করছো, যোগ। যোগ বা বিয়োগ করলে পাওয়ারটা হয় না তো ওইভাবে যোগ। মানে এটা কি রৈখিক ইকুয়েশন কি নয়, আমাকে বলো। এক্স প্লাস বি হ্যাঁ ওয়াই তো। ইকুয়াল টু জিরো রৈখিক ইকুয়েশন নয় কি? হ্যাঁ তো। তাহলে এই এখানে যে কম্বিনেশনটা হয়েছে এটা লিনিয়ার কম্বিনেশন বলবো। এটা গুণ থাকলে লিনিয়ার বলতে না, কারণ না। এটা পাওয়ারটা গুণ হয়ে যোগ হয়ে যেত। ঠিক আছে। হুম। তো এখানে যে আমরা পেলাম, এখানে যে পেলাম এই যে ফাই ওয়ান ফাই টুটা যেটা মলিকুলার অরবিটাল, তো সেগুলো অ্যাটমিক অরবিটালগুলো লিনিয়ার কম্বিনেশন নিয়ে পেয়েছি।
প্লাস করে একবার, একবার মাইনাস করে, মানে একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। তো এই জন্য এই প্রসেসটাকে বলছি এলসিএও এমও, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটাল, এমওটা। ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার দেখো, তো সাপোজ ধরো দুটো, এই যে দুটো আমরা একটা বন্ডিং মলিকুলার অরবিটাল পাচ্ছি, একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাচ্ছি, তো দুটোর এনার্জি কি সেম হবে? সেম হবে না, আলাদা হবে। ঠিক আছে? মানে ধরো একটা সাই ওয়ান প্লাস সাই টু করে পাচ্ছি, একটা সাই ওয়ান মাইনাস সাই টু করে পাচ্ছি, এটাকে বলছি বন্ডিং বিএমও, আর এটাকে বলছি কি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এবিএমও, তাই না? শর্টকাটে লিখছি। এবার আমার কোশ্চেন হচ্ছে এনার্জি কার কম কার বেশি হবে? প্লাসটার এনার্জি বেশি হবে না মাইনাসটার এনার্জি বেশি হবে, এটা বুঝতে হবে। ঠিক আছে? তো দেখো, যখন সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি, যে যখন আমরা প্লাসটা নিচ্ছি, সাপোজ ধরো 1s নিয়েছো, তাহলে 1s মানে এরকম গোলাকার, আর একটা 1s নিয়েছো, তাহলে এটাও গোলাকার, তাই না? এবার এটা প্লাস করছো, তো প্লাস করলে তুমি যেটা পাবে, প্লাস করলে যেটা পাবে সেটা, দুইটাও। সেটা তোমার এরকম হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে? প্লাস করলে মানে এখানে, এটা ধরো এখানে প্লাস চার্জ আছে, নিউক্লিয়াসটা এখানে প্লাস চার্জ আছে, এবার এই দুটো যোগ হয়েছে না, তো যোগ হয়েছে, তো এখানে নিউক্লিয়াসটা এখানে প্লাস চার্জ হবে, মানে পুরোটা মিলে একটা প্লাস চার্জ হিসেবে কাজ করবে না ওই জিনিসটা, আর তারপর ইলেকট্রনটা চারিদিকে ইলেকট্রনগুলো ছড়িয়ে পড়বে এইভাবে। বোঝা গেছে? হুম। আর যদি মাইনাস করো, মানে এটা প্লাস করেছি, একটা ধরো 1s আর 1s কে মাইনাস করছি, তাহলে ছোট হয়ে যাবে মনে হচ্ছে। মাইনাস করলে এরকম হয়ে যায়, যে ডিস্ট্রিবিউশন হয়ে যায় এইভাবে ইলেকট্রনের ডেন্সিটিটা। ঠিক আছে? মানে এখানে একটা নিউক্লিয়াস এইদিকে, নিউক্লিয়াস এইদিকে হয়ে যায়, আর এখানে ইলেকট্রনের ডেন্সিটি থাকেই না মাঝখানে। তো যেখানে ইলেকট্রনের ডেন্সিটি থাকে না মাঝখানে, ওটাকে আমরা কি বলি? নোডাল প্লেন বলি, নোডাল প্লেন। আমরা আগেও দেখেছি না এরকম করে, ধরে যেখানে ডেন্সিটিটা আর আর বসিয়েছিলাম, যে তো যেখানে জিরো হচ্ছে সেটা নোড, নোড পয়েন্ট বলেছিলাম, নোড পয়েন্ট। তারপরে যখন হুম। এইভাবে দেখেছিলাম, তাহলে এই যে প্লেনটা, এগুলোকে নোডাল প্লেন বলেছিলাম, তাহলে এখানে এই প্লেনটা কি হবে? নোডাল প্লেন হবে। ঠিক আছে? ওকে। ওকে। আচ্ছা, এবার দেখো, এখানে এখানে যে ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা আছে এখানে আছে মধ্যবর্তী স্থানে, তাই না? এইভাবে, আর এখানে নিউক্লিয়াসটা একদম ঠিকঠাক করে আছে, মানে এটা স্টেবল অবস্থায় আছে। ঠিক আছে? কিন্তু এখানে হয়েছে কি, এখানে তোমার এইদিকে একটা এইদিকে একটা আছে, মানে এখানে স্টেবিলিটিটা অতটা নেই, এখানে বিকর্ষণ বলটা বেশি কাজ করছে, তাই না? মানে এখানে স্টেবিলিটিটা কম আছে, স্থায়িত্বটা কম আছে, আর এখানে স্থায়িত্বটা বেশি আছে যখন প্লাস করছো। তাহলে কি বোঝা যাচ্ছে, যে যদি তুমি প্লাস করো, যদি প্লাস করো, মানে যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল পাচ্ছ সেটার স্টেবিলিটি বেশি, আর যেটা মাইনাস করছো, ঠিক আছে, যেটা মাইনাস করছো, মাইনাস করার পরে যে তুমি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাচ্ছ সেটার স্টেবিলিটি কম। বোঝা গেছে? মানে স্থায়িত্বটা কম। এবার তুমি আমাকে বলো স্থায়িত্ব বেশি কার হয়? যার এনার্জি কম হয় সেটার স্থায়িত্ব বেশি হয়, না যার এনার্জি বেশি হয় সেটার স্থায়িত্ব বেশি হয়? কমন সেন্স লাগাবে। বেশি। যার এনার্জি কম হবে তার স্থায়িত্ব বেশি হবে, না যার এনার্জি বেশি হবে তার স্থায়িত্ব বেশি? বেশিটা।
আচ্ছা ঠিক আছে, এবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একজন লোক আছে ধরো, ও অসুখ হয়ে গেছে, পুরো দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ও কি করবে? রুমে বেডে থাকবে। আর একজনে হুম পুরা এনার্জি, ও পুরা জোশিলা আছে, তাহলে ও কি করবে? মাঠে খেলে বেড়াবে, এখানে পার্কে যাবে, এখানে যাবে, মেলাতে যাবে ঘুরতে। হুম। তাহলে স্থায়িত্ব কার বেশি হলো? এর না, যার এনার্জি কম। তো এখন যদি একটা যদি মানে কিছুর কোনো একটা মানে ইলেকট্রনিক জিনিসের যদি থাকে। হ্যাঁ, মানে স্ট্যাবিলিটি দেখো, গ্রাউন্ড স্টেটে যেগুলো থাকে সেটা স্ট্যাবিলিটি বেশি হয় নর্মালি। মানে গ্রাউন্ড স্টেটে এনার্জিটা মিনিমাম হয়, আর এনার্জিটা মিনিমাম হলে স্ট্যাবিলিটিটা বেশি হয়। তাই এখানে আমরা উল্টো দেখছি, এটার স্ট্যাবিলিটি বেশি মানে এটার এনার্জি কম, এর মানে। আর এটার স্ট্যাবিলিটি কম, এর মানে এনার্জি বেশি বলেই তো স্ট্যাবিলিটি কম না। কারণ এনার্জি বেশি আছে তো এদের মধ্যে বিকর্ষণ হবে, এটা যে কোনো সময় একটু কোথা থেকে এনার্জি পেলো তো এটা ভেঙে গেল, স্থায়িত্ব থাকলো না। বোঝা গেছে? বা তুমি এইটা এক্সাম্পলের, এটা খালি দিলাম যাতে কানেক্ট করতে পারো, মনে রাখার জন্য, যে যার এনার্জি কম সে বেশি রুমে থাকবে, যার এনার্জি বেশি তো ওকে রুমে থাকার ইচ্ছাই করবে না, ও বলে বাইরে থেকে ঘুরে আসি, তো একটু ঘুরে দৌড়ে আসি, ই করে আসি। মানে অস্থায়ী আর কি, রুমে থাকছে না, ও ঘুরে বেড়াচ্ছে খালি, এরকম ব্যাপারটা। ও বুঝছি এবার। তাহলে এই মানে স্ট্যাবিলিটি, এনার্জি থাকলে ঘুরে বেড়াবে আর এনার্জি না থাকলে রুমে থাকবে। হ্যাঁ এনার্জি কম থাকলে তখন রুমেই থাকবে না, তো এ স্টেবল অবস্থায় আছে, এর মানে এর এনার্জিটা কম, প্লাস্টার বন্ডিং মলিকুলার অরবিটালটার। আর এ এ স্টেবিলিটি কম আছে, মানে স্থায়িত্ব, মানে ঘুরে বেড়াচ্ছে আর কি, তো এর মানে এনার্জি এর বেশি আছে বলে এরকম হচ্ছে। এটা তো আবার মেশিন গুলোর দিক থেকে উল্টা। মেশিনগুলো, না না, এগুলো হ্যাঁ। কোনো মেশিন নয়, এটা তো আমরা একটা মলিকুলের কথা বলছি। না মানে ওই দিক থেকে যদি ভাবি তাহলে তো উল্টা। আহ, যেমন, যার এনার্জি বেশি ও তো বেশিক্ষণে থাকবে, এখন যদি মোবাইলটার চার্জ বেশি থাকে তো ও তো বেশিক্ষণে থাকবে না। আরে ওটা কেন তুমি এখানে ম্যাচ করছো? তোমার ওটা এখানে মানে বেশি ভাবলে আবার কনফিউশন হয়ে যাবে। যেটা বললাম এটা কানেক্ট করে রাখো তাহলেই হবে। সবগুলো একটা লজিক দিয়ে পুরো দুনিয়া চালালে হবে না। এবার এটা একটা হলো। তো একটা জিনিস তো এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এনার্জি অফ বন্ডিং মলিকুলার অরবিটাল ইজ লেস দেন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এই জিনিসটা বুঝতে পারলেই হবে খালি এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা এখানে দেখো, এটা ধরো আমি সাই ওয়ান বলছি, এটা ধরো সাই টু বলছি, আর এখানে এটা সাই ওয়ান বলছি, আর এটা সাই টু বলছি। দেখো এ বি এমও তো এনার্জি বেশি, আর বি এম ওর এনার্জি কম। তো এই যে কম, এটা এদের মধ্যে ঠিক আছে, কিন্তু আমি সাই ওয়ান আর সাই টু এর রেসপেক্টে যদি বলি তাহলে কি হবে? তো সেই ক্ষেত্রেও দেখো সাই ওয়ান আর সাই টুর এনার্জি তো সেমই না, ওয়ান এস আর ওয়ান এস এর এনার্জি প্রায় সেম। আমি এর আগেও বলেছি যে যেগুলোর এনার্জি প্রায় সেম হবে সেগুলোই লিনিয়ার কম্বাইন করতে পারবে, মানে সেগুলো মিলেই তোমার তৈরি হবে। এই যে এখানে বললাম যে আণবিক কক্ষক তৈরি হতে হলে শক্তি প্রায় সমান হতে হবে, বা সমান হলেও চলবে, বা প্রায় সমান হতে হবে, ঠিক আছে? তো আমি এটা বলতে যাচ্ছি যে সাই ওয়ান আর সাই টু এর এনার্জিটা সমান প্রায়, ঠিক আছে? এবার বিএমডব্লিউর এনার্জি কম, তো আমি এটা বলতে যাচ্ছি যে সাই ওয়ানের এনার্জি লেভেল যদি এটা হয়, সাই ওয়ান সাই ওয়ান সাই টু এই দুটোর এনার্জি লেভেল যদি এটা হয়, তাহলে একটা এনার্জি কম হবে নিচে, আর একটা এনার্জি বেশি হবে এদের তুলনায়। তো কোনটা নিচে হবে কোনটা উপরে হবে? এই দুটোর মধ্যে কোনটা নিচে হবে কোনটা উপরে হবে? তাহলে দেখো না, বিএমওটা এর এনার্জি কম না, তাহলে বিএমওটা এখানে হবে,
আর ওটা অ্যান্টি বন্ডিংটা ওটা উপরে হবে। মানে আমি এটা বলতে যাচ্ছি এখানে প্লাসটা হবে আর এখানে মাইনাসটা হবে। বোঝাতে পেরেছি? তুমি চলে গেছিলে কি? না, শোনা যায়নি। তো এটা এটা যে লিখলাম এটা বুঝতে পেরেছো? আরেকবার বলুন। মানে ছিলে না তুমি, আমি তো দেখলাম এখন তুমি লগ ইন হলে মনে হয়। হ্যাঁ, না তো। তাহলে আরেকবার কেন বলবো? একবারে বোঝার কথা, ভালো করে শুনতে হবে না? এখানে শোনো, আমি বলছি যে বিএমওটার এনার্জি কম এবিএমও থেকে, ঠিক আছে? আর সাই 1 সাই 2 গুলোর এনার্জি সমান। তো আমি ধরে নিলাম যে সাই 1 সাই 2টা এনার্জি লেভেল এটা, ঠিক আছে? তো বিএমও মানে কি সাই 1 প্লাস সাই 2টা না? আর এবিএমও মানে সাই 1 মাইনাস সাই 2টা। এর এনার্জি বেশি, তাহলে এটা উপরে লিখবো না, উপরে। আর যেটা এনার্জি কম সেটা নিচে লিখবো এখানে, ঠিক আছে? কিন্তু তুমি এটা কনফিউশন হবে না যে আচ্ছা এখানে প্লাস আছে তাও নিচে কেন লিখলাম। কারণ এইগুলো তোমার এনার্জি নয়, সাইটা এনার্জি নয়, এগুলো তো ওয়েভ ফাংশনগুলো, তরঙ্গ অপেক্ষক এগুলো। এই ওয়েভ ফাংশনগুলোর এনার্জিটার কথা বলছি, আর এইটা হচ্ছে এনার্জিটা, এনার্জি লেভেলটা। বোঝা গেছে? এর মানে যেটাতে প্লাস আছে যে ওয়েভ ফাংশনটাতে, মানে বন্ডিংটার এনার্জি কম, ঠিক আছে? আর অ্যান্টি বন্ডিংটার এনার্জি বেশি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এইবার শোনো, আমরা এখানে পরমাণুতে যেমন এস, পি, ডি, এফ এইভাবে করে লিখেছি না কক্ষকগুলিকে? কোথায়? এগুলো পরমাণুতে, তাই না? তো আণবিক কক্ষকে কি লিখবো? এসপিডিএফ লিখবো কি না? তো এখানে লিখবো সিগমা, পাই, ডেল্টা, এগুলো। তাহলে এগুলো এখানে লিখবো কক্ষক এর সিম্বল হিসেবে, কিন্তু এগুলো কি হবে? আণবিক কক্ষক হবে। কি হবে? আণবিক কক্ষক। আণবিক কক্ষক। তাহলে সাপোজ ধরো এখানে যেটা হলো 1s আর 1s মিলে যে জিনিসটা তৈরি হলো সাই 1 প্লাস সাই 2, ওই জিনিসটা, ঠিক আছে? তো সাপোজ 1s আর 1s মিলে একটা তৈরি হলো কক্ষক, ঠিক আছে, সিগমা। তো ওই কক্ষকটাকে আমি বলছি সিগমা সাপোজ। তাহলে সিগমা, আর এখানে লিখবো 1s। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই যে মলিকুলার অরবিটালটা আছে, এই যে আণবিক কক্ষকটা আছে, সেইটা তৈরি হয়েছে দুটো 1s পারমাণবিক কক্ষক মিলনের ফলে, সমন্বয়ের ফলে। বোঝা গেছে? সিগমা 1s মানেটা কি? বা যদি আমি বলি সিগমা 2s, তো এটার মানে কি হবে তাহলে? মানে এই সিগমা কক্ষকটা দুটো 2s পারমাণবিক কক্ষক মিলে তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সিগমা কোনটা তাহলে? প্লাসটাকে বলছি সিগমা, তাই না? সিগমা প্লাসটাকে বলছি। তো মাইনাসটাকে কি বলবো? তো মাইনাসটাকে বলছি সিগমা স্টার। এই আমি ভাবলাম পাই মনে হয়। না না না, মাইনাসটাকে পাই নয়, মাইনাসটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। তো অ্যান্টি বন্ডিংটা মানে সিগমা, তাহলে এটা লিখবো সিগমা স্টার 1s। বোঝা গেছে? তো তো সিগমা স্টার 1s মানে কি? যে 1s দুটো মিলে তৈরি হয়েছে, বাট মাইনাস করার পরে তৈরি হয়েছে অ্যান্টি বন্ডিংটা। আর সিগমা 1s মানে 1s মিলে তৈরি হয়েছে কিন্তু প্লাস করার পরে।
ঠিক আছে? হুম তাহলে সিগমা 2s আর সিগমা 2s স্টার মানে কি হবে, বোঝা যাচ্ছে এখন কি হবে? এটা মানে দুটো 2s আর 2s মিলে, আর এটা মানে 2s মাইনাস 2s মিলে। বোঝা গেছে কি? গেছে। আচ্ছা, কিন্তু পাই তাহলে কখন ইউজ করবো? পাই পাই মানে মানে একটা তো দেখো, সিগমা আর পাই কখন ইউজ করি? ধরো এখানে দুটো পরমাণু মিলে একটা তোমার তৈরি করেছে, অণু। ঠিক আছে, এভাবে করে একটা অণু তৈরি করেছে। তাহলে এই যে সংযোজী পরমাণু দুটি আছে, এদের পারমাণবিক কক্ষকের অক্ষ, মানে এর পারমাণবিক কক্ষক আর এর পারমাণবিক কক্ষক যেটা আছে, এদের যে অক্ষটা যদি আন্তঃনিউক্লিয় অক্ষ বরাবর অবস্থিত থাকে, মানে এর অক্ষটা আর এই দুটো নিউক্লিয়াসের অক্ষ বরাবর যদি হয়, সমান হয়, এই বরাবর হয়, তাহলে ওটা সিগমা ইউজ করব। ঠিক আছে, কিন্তু পারপেন্ডিকুলার যদি হয়, মানে ধরো এটা আছে, এটা কক্ষক আর এটা একটা কক্ষক, ঠিক আছে, এবার এই যে নিউক্লিয়াসের সংযোগ রেখাংশ যেটা এইটা, আর এটা যদি এইভাবে পারপেন্ডিকুলার হয়, তাহলে তখন পাই ইউজ করব। মানে যেমন এটা ওইরকম, যেখানে পাই বন্ধন পড়েছিলাম না, সিগমা বন্ধন পাই বন্ধন, এইরকম। মানে যখন অন্তঃনিউক্লিয় অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত থাকবে, মানে এরকম হতে পারে যে এরকম আছে আর এরকম আছে, তাহলে অন্তঃনিউক্লিয় এটা, আর অভিলেপনটা এটা এইভাবে হয়েছে অভিলেপনটা, তাহলে এই ধরনের যখন মিলবে, মিলে তৈরি হবে, তো সেটাকে আমরা বলবো পাই। ঠিক আছে, পাই আণবিক কক্ষক। মানে এটাকে তুমি ওই যে পাই বন্ধন সিগমা বন্ধনের সাথে একটু রিলেট করে পড়লে বুঝতে পারবে। আর এই জিনিসটা হবে। মাইনাসটা কি বললেন? ওটা সিগমা কি বললেন? এটা সিগমা 2s স্টার। ও স্টার। স্টার আচ্ছা, স্টার, তারকা চিহ্ন। যে স্টারে বলবো আমি। হ্যাঁ ঠিক আছে, যেটা ভালো লাগে। আচ্ছা, তারপরে বইতে দেওয়া আছে যে বিভিন্ন প্রকার আণবিক কক্ষক কিভাবে তৈরি। আমি তো এখানে দুটো দেখালাম, যে একটা এইভাবে একটা এইভাবে। তো তুমি বাকিগুলো ওগুলো দেখবে। এবার আমাদের যেটা সিলেবাসে মেইনলি পড়তে হবে সেটাতে আসো এখন। এতক্ষণ তাহলে কি পড়ছিলেন এগুলো? এগুলো হচ্ছে তাহলে ডট ক্রিয়েট করছিলাম, মানে এগুলো ইউজ করে আমাদের একটা জিনিস পড়তে হবে। হ্যাঁ, গ্রুপ। আচ্ছা, তো এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে সিগমা 1s স্টার শক্তি আর সিগমা 1s স্টার, এই দুটোর মধ্যে কার শক্তি বেশি হবে বলো তো? স্টার মানে শুধু সিগমা ওয়ান স্টার। এটার শক্তি বেশি হবে বলছো? হ্যাঁ। মানে এখানে প্লাস হয়েছে বলে শক্তি বেশি হয়ে যাবে, ভালো। না না কিন্তু না না না, মাইনাস স্টার। তাহলে স্টারটার। হ্যাঁ ওটাই তো, এই যে প্লাসটার তো নিচে আছে শক্তি, হ্যাঁ, মানে এটা হবে। এটা তো বলবো হবেই, আমি জানি। ওই জন্য তো ওটা আমি সময় দিলাম ওখানে, যাতে গোলমালটা না হয়। মাইনাসটার বেশি শক্তি। আচ্ছা, আমি যদি বলি সিগমা 2s আর সিগমা 2s স্টার, তাহলে কার হবে বেশি? টু স্টার। স্টারটার না? হ্যাঁ। ঠিক। আচ্ছা, আর কিন্তু পাইগুলোর ক্ষেত্রে
পাইগুলোর ক্ষেত্রে যদি দেখো, যেমন সাপোজ ধরো পাই 2p(x) আছে আর পাই 2p(y) আছে, তাহলে এই দুটোর যদি এনার্জিটা দেখি তাহলে এই দুটো সমানই হবে, কারণ স্টার তো নেই না এখানে। আর যদি স্টারগুলোর ক্ষেত্রে দেখি পাই স্টার 2p(x) আর পাই স্টার 2p(y), তাহলে এগুলোরও সমানই হবে, ঠিক আছে, এগুলোর শক্তি মাত্রা সমানই হবে। ঠিক আছে, মানে এই দুটোর সমান, এটার সমান, এটার সমান। কিন্তু 2pz যদি নাও না, জেডটা মানে এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা জেড, তাহলে এক্স আর ওয়াইটা এনার্জিগুলো সমান, ঠিক আছে। কিন্তু জেডটা যদি নাও, মানে এটার কথা বলছি, সিগমা না পাই নিচ্ছি, পাই 2p(z) যদি নিই, তাহলে এর শক্তি মাত্রা কিন্তু এগুলোর থেকে বেশি, মানে পাই স্টার 2p(x) থেকে বেশি, বা পাই স্টার 2p(y) থেকে বেশি হয়, ঠিক আছে। এ কয়েকটা রেজাল্ট মনে রাখবে। আচ্ছা, এইবার এগুলো যা আছে আছে, এগুলো থেকে আমার মনে হয় না যে কোশ্চেন আসবে ওরকম কিছু, কিন্তু এখন যেটা পড়বো সেটা একটু ভালো করে শোনো। কয়েকটা প্যারামিটার আমি ডিফাইন করছি, এটা আবার কি হয়? মানে কয়েকটা জিনিস ডিফাইন করছি। বাংলা দেবো আমি এখন ইংলিশ লোক ভাই। মানে কয়েকটা কি বলবো, থাক, আর কয়েকটা বলতে নাম, হবে না। কয়েকটা নাম। যেমন একটা নাম হচ্ছে তোমার বন্ডিং আর অ্যান্টি বন্ডিং, মানে বন্ডিং অ্যান্টি বন্ডিং তো বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে বন্ডিং আছে বিএমও, আর এটা আছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এই বিএমও আছে। এটা বললাম কি এটা বেশি স্থায়ী হয়, আর এটা কম স্থায়ী হয়। আর এটা স্থায়ী বেশি হয় মানে শক্তি কি হয়, কম হয়। আর এ কম স্থায়ী হয় মানে এটা শক্তি বেশি হয়, ঠিক আছে। এইবার সাপোজ ধরো ইলেকট্রনগুলো যে আছে, ইলেকট্রনগুলো, তো ইলেকট্রনগুলো যদি বিএমও কক্ষকে যায়, বেশি থাকে, বিএমও কক্ষকে বেশি থাকে, তাহলে ওই মলিকিউলটা স্থায়ী বেশি হবে না কম হবে? বেশি। স্থায়িত্বটা বেশি হবে। তো সাপোজ ধরো বিএমও কক্ষকে যতগুলো ইলেকট্রন আছে তার নাম্বারটা হচ্ছে এনবি, তাহলে এনবি মানে কি, নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য বিএমও, বন্ডিং মলিকুলার অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে ওটাকে এনবি বলছি, ঠিক আছে। আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে ওটাকে বলছি এন এ। তাহলে এন এটা কি, এন এটা হচ্ছে এ বিএমওতে কতগুলো ইলেকট্রন আছে। এবার তুমি আমাকে বলো ইলেকট্রন যদি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে থাকে, তাহলে ওই অণুটা কি স্থায়ী বেশি হবে না কম হবে? কম। কম হবে, কারণ ওটা এবিএমওটা নিজেই তো স্থায়ী না, ও শক্তি বেশি, তো তাহলে ওখানে ইলেকট্রন থাকলে আরো স্থায়িত্বটা কম হয়ে যাবে, তাই না, বিকর্ষণ বলটা বেড়ে যাবে আরো।
ওখানে যদি ইলেকট্রন থাকে তাহলে স্থায়িত্বটা কম হয়ে যাবে। তো আমি কি এটা বলতে পারবো না যে যদি এন বিটা গ্রেটার দেন এন এ হয়, এন বিটা গ্রেটার দেন এন এ মানে কি, যে ইলেকট্রনের সংখ্যা বন্ডিং মলিকুলার অরবিটালে বেশি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের তুলনায়, তাহলে এটা স্থায়ী হবে, অণুটি স্থায়ী হবে। হবে কি না? ভাববে বন্ডিং এ বেশি মানে এখানে বেশি আছে, বন্ডিংটা তো এমনি স্থায়ী হয়, তাই এখানে বেশি ইলেকট্রন আছে, তো ঠিক আছে এটা স্থায়ী হবে। তাহলে যদি আমি বলি এন বিটা লেস দেন এন এ, ওখানে কম আছে, তাহলে এটা স্থায়ী হবে না অস্থায়ী? অস্থায়ী হবে। ঠিক, দেখো অ্যান্টি বন্ডিং এ বেশি ইলেকট্রন আছে, ওটা তো কম স্থায়ী, তাহলে বুঝতে পারছো না, ওটা অস্থায়ী হবে। আর যদি সমানও হয় না, তাও অস্থায়ী হবে। এর মানে বেশি হলেই খালি স্থায়ী হবে, না হলে অস্থায়ী হবে। কারণ ইলেকট্রনের বিকর্ষণ বলটা বেশি ইফেক্টিভ হয় ইলেকট্রন আর নিউক্লিয়াসের আকর্ষণ বলটার তুলনায়। ঠিক আছে, তাহলে 3টা পয়েন্ট মনে রাখবে, যদি খালি এন বি গ্রেটার দেন এন এ হয় তাহলে স্থায়ী, আর না হলে অস্থায়ী। ঠিক আছে, আচ্ছা এইবার একটা জিনিস আরো আমি ডিফাইন করছি, সংজ্ঞায়িত করছি, সংজ্ঞায়িত এটা একটু বেশি হয়ে গেল। বাংলাতে ডিফাইন। দেখো এন বিটা মাইনাস এন এটা করছি, এটাকে 2 দিয়ে ভাগ করছি, তো এই জিনিসটাকে আমি বলছি বন্ড অর্ডার। কি বলছি? বন্ড অর্ডার, বন্ধন অর্ডার, বন্ড অর্ডার, বাংলাতেও বন্ধন ক্রম বলতে পারো বা বন্ড অর্ডারই বলে দাও, অসুবিধা নেই। তো বন্ড অর্ডার মানে কি, এন বি মাইনাস এন এ বাই 2, তাহলে বন্ড অর্ডারটা বিও লিখছি, বন্ড অর্ডার মানে এন বি মাইনাস এন এ বাই 2, তাহলে বিওটা যদি পজিটিভ হয়, তো পজিটিভ হওয়া মানে কি, যে এন বিটা গ্রেটার দেন এন এ না। দেখো মানে এন বিটা যদি বড় হয় এন এ থেকে, তখনই তো এটা পজিটিভ ভ্যালু দিবে, ধনাত্মক ভ্যালু দিবে। ওকে, বোঝাতে পেরেছি? হ্যাঁ ভাবো, একটু ভাবো। মানে এনবিটা বেশি হলে স্থায়ী, ওটাই তো এখানে এতক্ষণ ধরে কি লিখেছিলে আর তাহলে? এনবিটা কম হলে অস্থায়ী। ইয়েস, ওটাই তো। আমরা বর্ন অর্ডারটা থেকেও বুঝতে পারবো যে বর্ন অর্ডার যদি গ্রেটার দেন 0 মানে এনবিটা বেশি, আর এনবিটা মানে স্থায়ী। মুখস্থ করো না, এনবি মানে কি, এনবি মানে হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটালের ইলেকট্রনের সংখ্যা, আর বন্ডিং মলিকুলার অরবিটালটার শক্তি কম হয়, মানে স্থায়ী বেশি হয়। বুঝছি। আর বর্ন অর্ডারটা যদি লেস দেন 0 হয়, তাহলে লেস দেন 0 হওয়া মানে এনবিটা ছোট, তো এনবি ছোট মানে অস্থায়ী হবে। বোঝা গেছে? তো আমরা তো একটা ইলেকট্রনের সংখ্যা ডিফাইন করলাম এনবি আর এনএ, তারপরে বর্ন অর্ডার ডিফাইন করলাম। তো বর্ন অর্ডার ডিফাইন করতে লাভ কি হলো, তাহলে তুমি বর্ন অর্ডারটা দেখে বুঝতে পারবে যে ওটা স্থায়ী হবে না অস্থায়ী হবে। বোঝা গেছে? আচ্ছা, এর মানে এটাও বলতে পারো বর্ন অর্ডারের মান যত বেশি হবে তত ওই মলিকিউলটা স্থায়ী হবে, তাই না? ধরো একটার বর্ন অর্ডার, সাপোজ ধরো
2, আর একটা বন্ড অর্ডার সাপোজ ধরো 40, দুটাই পজিটিভ, কিন্তু এটা 40 এটা 2, তাহলে কোনটা বেশি স্থায়ী হবে? সেকেন্ডটা। বোঝা গেছে? কারণ এটা 40 মানে কি, যে এনবিটা বেশি বেশি, মানে বেশি বেশি, মানে এন এর থেকে একটু বেশি বেশি আর কি, বেশি বড়। বুঝতে পেরেছো? বুঝছি আমি। আচ্ছা, তো এটা বন্ড অর্ডার হলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ম্যাগনেটিক চৌম্বক ধর্মটা, চৌম্বক ধর্মটা একটা পড়ে নিই, তারপরে আমরা এক্সাম্পলে যাব। আমি কি কি বললাম? আমি বললাম যে এন বি এন এ, আর বললাম যে এন বি গ্রেটার দেন এন এ হলে স্থায়ী হবে, স্টেবল, আর এন বি লেস দেন এন এ হলে ওটা হবে অস্থায়ী, আনস্টেবল। তারপরে বর্ন অর্ডার ডিফাইন করলাম যে এন বি, না, এন বি মাইনাস এন এ বাই 2। তারপরে এখান থেকে আমি বললাম যদি বর্ন অর্ডারটা গ্রেটার দেন 0 হয় তাহলে স্টেবল হবে, আর লেস দেন 0 হলে আনস্টেবল হবে। এই কয়েকটা জিনিস খালি বললাম, এটা ওখান থেকে ক্লিয়ার হয়েছে? বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা বলছি সেটাও ভালো করে শুনবে। এখন আমি পড়বো ম্যাগনেটিক প্রপার্টি, মানে তুমি একটা যে কোনো পদার্থ নিবে, হাইড্রোজেন অক্সিজেন যা নাও, ওটা কোন ধরনের ম্যাগনেটিজম দেখা দিবে। তুমি এখন এই প্রপার্টিটা শোনো ভালো করে, তাহলে বুঝতে পারবে। তো ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম, ওই জিনিসটা। তাহলে তোমাকে এটা এখানে যেটা দেখতে হবে যে ইলেকট্রনগুলো যে আছে কক্ষগুলিতে, কক্ষগুলিতে যে ইলেকট্রনগুলো আছে না, সেগুলো যদি পেয়ার অবস্থায় থাকে, কি অবস্থায় থাকে? পেয়ার, এর পেয়ার অবস্থায় থাকে, মানে কি যুগ্ম অবস্থায়, কাপল, যুগ্ম অবস্থায় থাকে। ঠিক আছে? যুগ্ম অবস্থায় মানে কি, একটা আপ আপ ইলেকট্রন একটা ডাউন ইলেকট্রন এইভাবে আছে, এইভাবে করে। তো এইভাবে যদি থাকে সবগুলো ইলেকট্রন, মানে আনপেয়ার ইলেকট্রন যদি না থাকে, এর মানে হচ্ছে, এর মানে এর মানে হচ্ছে সব ইলেকট্রনগুলো কি পেয়ার বা যুগ্ম অবস্থায় আছে। এর মানে কি अनपेयर इलेक्ट्रॉन नहीं। बुझा গেছে? बोले दया टंकी में पानी नहीं है, इसका मतलब टंकी खाली है, ওটাই যে কক্ষক কে ইলেকট্রনগুলো সবগুলো পেয়ার অবস্থায় আছে, এর মানে আনপেয়ার নেই। তো এটা হ্যাঁ হলে, ওইটা। হ্যাঁ বোঝা গেছে না, এর মানে আনপেয়ার নেই। তো এটা যদি হয় তাহলে কি হবে? তাহলে ডায়াম্যাগনেটিক হবে ম্যাটেরিয়ালটা। কি হবে? ওইটা আমি বলছি, ডায়াম্যাগনেটিক হবে। বাংলাটা বললে তাহলে বলবে ও আচ্ছা এটা তিরস চৌম্বকীয় হবে। হ্যাঁ তিরস ওইটা আবার এটাও শুনোনি? না। আচ্ছা, তিরস চুম্বকীয় হবে মানে হচ্ছে যে যেই, মানে চুম্বক দ্বারা বিকৃষ্ট, চুম্বক দ্বারা বিকর্ষিত হবে। তিরস চুম্বকীয় হওয়া মানে চুম্বক দ্বারা বিকর্ষিত হবে, মানে অল্প মানে বিকর্ষিত হবে, উইকলি রিপালশন হবে, উইকলি রিপিল, চুম্বক দ্বারা বিকর্ষিত হবে। চুম্বক দ্বারা তো আকর্ষিত হয় জেনারেলি না, তাই কিন্তু এটা বিকর্ষিত হয়। ঠিক আছে? হুম
আচ্ছা, তাহলে ডায়াম্যাগনেটিক মানে সেই সমস্ত পদার্থগুলো যেগুলো চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, ঠিক আছে, কিন্তু অল্প মানে বিকর্ষিত হয়, খুব বেশি না। এক্সাম্পল দাও, এক্সাম্পল ডায়াম্যাগনেটিকের। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন অণু যেটা, সেটা হচ্ছে তিরস্চুম্বকীয় প্রকৃতির হয়, মানে চুম্বক দ্বারা একটু বিকর্ষিত হয়। আচ্ছা, কিন্তু যদি কক্ষকে ইলেকট্রনগুলি আনপেয়ার্ড থাকে, মানে কোনো একটা ইলেকট্রন আনপেয়ার আছে, একটা থাকতে পারে, দুটা তিনটা থাকতে পারে, আনপেয়ার মানে অযুগ্ম অবস্থায় আছে, তাহলে অযুগ্ম অবস্থায় যদি থাকে তাহলে তারা কি হবে, সেটা দিবে পরাচুম্বক বা প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়। কি এগুলো? প্যারাম্যাগনেটিক মানে পরাচুম্বক। মানে বলছি, পরাচুম্বক যেমন এটা চুম্বক দ্বারা অল্প মানে বিকর্ষিত হচ্ছিল না, তো এ কি হবে, চুম্বক দ্বারা অল্প মানে আকর্ষিত হবে। ও, এটা বিকর্ষিত মনে হয় রস্যইকার হয়। যাই হোক। হ্যাঁ, যাই হোক, মানে ব্যাপারটা হচ্ছে একজন বিকর্ষণ হবে, বিকর্ষিত, আর একজন আকর্ষিত হবে। এর মানে এ হচ্ছে ডায়াম্যাগনেটিক আর এ হচ্ছে প্যারাম্যাগনেটিক। মনে রাখার জন্য পি ফর পাস আও, पास आओ। पी फॉर पास आना मतलब आकर्षित हवा। डी फॉर दूर जाओ, दूर हवा মানে বিকর্ষিত হওয়া। মনে রাখার টেকনিক। তো ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে রিপিল করবে, রিপিল বিকর্ষণ করবে, আর পি ফর পাস মানে আকর্ষণ করবে, কিন্তু এগুলো সব অল্প মানে, ঠিক আছে, অল্প মানে। বুঝছি। ঠিক আছে, তো তুমি একটা এক্সাম্পল অক্সিজেন যেমন আছে, অক্সিজেন, অক্সিজেনটা একটু প্যারাম্যাগনেটিজম দেখায়, ঠিক আছে, মানে ও চুম্বক দ্বারা হালকা করে আকর্ষিত হয়। আচ্ছা, একটা পয়েন্ট আছে এখানে, বলছে যে বর্ন অর্ডারটা যেটা বের করলাম না, বর্ন অর্ডারটা, তো এটা নোট আকারে লিখতে পারো বা মনে রাখতে পারো যে বর্ন অর্ডার যদি ফ্র্যাকশন হয় মানে ভগ্নাংশ হয়, কি বললাম, বর্ন অর্ডার যদি ফ্র্যাকশন হয়, ইন্টিজারে না হয়, পূর্ণ সংখ্যায় না হয়, ভগ্নাংশে হয়, তো ভগ্নাংশ হলে ওই পদার্থটা পরাচুম্বকীয় হবে। ওই পদার্থটা কি হবে, পরাচুম্বকীয় হবে। পরাচুম্বকীয় হওয়া মানে পাস আও, মানে চুম্বক দ্বারা আকর্ষিত হবে। বোঝা গেছে? তো তুমি বন্ড অর্ডারের মানটা দেখেও কিন্তু চুম্বকের ব্যাপারে কিছু একটা বলতে পারো। যদি ভগ্নাংশ হয় তাহলে বলতে পারবে যে আচ্ছা এটা তাহলে ই হবে, পরাচুম্বকীয় হবে। আর যদি না হয়? আর ইন্টিজার হলে, দেখো ইন্টিজার হওয়া মানে, ইন্টিজার হলে তাহলে ডায়াম্যাগনেটিজম হবে, তাহলে মানে ইন্টিজার হলে ডায়াম্যাগনেটিজম হবে, ভগ্নাংশ হলে পরাচুম্বক হবে। এটা মনে রাখো গেল, ঠিক আছে? তাহলে এই স্লাইডটা একটু দেখো, কারণ এখন আমরা এক্সাম্পল করতে যাব, তো এই এই কথাগুলো লাগবে কাজে, ঠিক আছে? তো এটা একটু দেখো, আমি 1 মিনিট 2 মিনিট সময় দিচ্ছি। এই যে মলিকুলার অরবিটাল থিওরিটা আমরা পড়লাম না, তো এবার এটা অ্যাপ্লাই করে আমরা কয়েকটা হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণু, ঠিক আছে, হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণুক অণু, হোমোনিউক্লিয়ার, ঠিক আছে, দ্বিপরমাণুক মানে ডাইঅ্যাটমিক আর কি, দ্বিপরমাণুক অণুর কি করব, ইলেকট্রন বিন্যাস দেখব।
ইলেকট্রন বিন্যাস মানে কনফিগুরেশন। আমরা এর আগে যেগুলো করেছিলাম সেগুলো পরমাণুগুলোর ক্ষেত্রে করেছিলাম। এখন যেটা করব সেটা একটা অণুর ক্ষেত্রে, দ্বিপরমাণু অণুর ক্ষেত্রে, ঠিক আছে? তো সব থেকে প্রথমে যে এক্সাম্পলটা নিব সেটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তো হাইড্রোজেন যে পরমাণুটা, আচ্ছা হাইড্রোজেন এই যে H2 লিখলাম, তাহলে এটা পরমাণু না অণু? অণু, তাই তো? হ্যাঁ। তো এই হাইড্রোজেন অণুটাতে কটা পরমাণু আছে হাইড্রোজেন? দুইটা। দুইটা হাইড্রোজেন আছে। আর একটা হাইড্রোজেনে কটা ইলেকট্রন আছে? ওটা ইলেকট্রন আছে একটাই। হাইড্রোজেন প্রথমটাই হাইড্রোজেন না, তাহলে একটাই ইলেকট্রন আছে। একটা। তাহলে একটাই ইলেকট্রন। এটাতে কটা এটা হাইড্রোজেন, এটাতে কটা ইলেকট্রন? একটা। একটাই ইলেকট্রন। এবার একটাই ইলেকট্রন যদি থাকে তাহলে কোন কক্ষকে থাকবে? 1s এ। হুম। যেটা 1s লিখছি, এখানে একটা ইলেকট্রন, তাহলে এটা কোন কক্ষকে থাকবে? মানে সেই। আচ্ছা, এবার H2 অণুটা যে গঠন হয়েছে, তাহলে এই দুটো কক্ষক মিলে গঠন হয়েছে না? মানে এই দুটো পরমাণু মিলে গঠন হয়েছে তো, এর মানে 1s আর 1s মিলে গঠন হয়েছে। তাহলে এখানে দুটো কক্ষক আছে, তাহলে এই অণুতে যে কক্ষক পাবো কটা পাবো? দুটা কক্ষক পাবো। হুম। কি কি পাবো? একটা বন্ডিং মানে সিগমা 1s, আর একটা অ্যান্টি বন্ডিং মানে সিগমা 1s স্টার। ও, মানে একটা স্টার হয় আর একটা এমনি হয়। হ্যাঁ, মানে সিগমা 1s টা কোনটা? যেটা প্লাসটা, 1s প্লাস 1s টা। আর স্টারটা কোনটা? মাইনাসটা। বুঝছি। এর মানে হাইড্রোজেন অণুটার দুটো কক্ষক থাকবে। কি কি থাকবে? সিগমা 1s আর সিগমা 1s স্টার। বোঝা গেছে? মানে ব্যাপারটা হুম। হচ্ছে, ধরো এই তোমার এই যে এই যে 1 নম্বর হাইড্রোজেনটা যেটা, সেটা ধরো লেভেলটা 1sটার এনার্জি লেভেলটা হচ্ছে এইটা সাপোজ, ঠিক আছে? আর এইদিকে এই হাইড্রোজেনটার এনার্জি লেভেল এইটা হবে 1sটার। তাহলে এটা এই হাইড্রোজেনটা 1s, আর এটা হচ্ছে এই হাইড্রোজেনটা 1s, রাইট? এবার তুমি আমাকে বলো সিগমা 1s যেটা পেলাম সেটা অণুটার ক্ষেত্রে, সিগমা 1s স্টার যেটা, ওটা অণুটার ক্ষেত্রে, এই দুটোর মধ্যে এনার্জি কোনটার কম? প্লাসটার না মাইনাসটার? প্লাস্টার। প্লাসটার কম, মানে সিগমা 1sটার কম, মানে সিগমা 1sটা এখানে বসাবো। হুম। সিগমা 1sটা এখানে, আর সিগমা 1s স্টারটা কোথায়? উপরে। উপরে বসাবো, ঠিক আছে? এখানে কটা ইলেকট্রন ছিল? একটা একটা। একটা করে। কিন্তু এখানে একটাই ইলেকট্রন ছিল বলে, বাট এই অণুটাতে কটা ইলেকট্রন আছে? দুটো না? হুম। তো দুটো ইলেকট্রন আছে, তো ওটা তো দুটো, একটা কক্ষকে তো দুটো বসতে পারে, মানে দুটো ইলেকট্রন এখানেই বসবে।